এসব কি কথা বলছেন আপনি? আমার সন্তুর এরকম কি করে হতে পারে? আমি বলে রাখলাম, আমার সন্তুর সঙ্গে যদি কিছু খারাপ হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে। শান্ত হ ভাই। আর তুমি চুপ করে থাকো তো। তুমি শুনলে তো এইমাত্র ডাক্তার কি বললো? ডাক্তার, বাবার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। ইটস ওকে, আমি কিছু মনে করছি না। আমি বুঝতে পারছি ধর্মরাজ কোন অবস্থায় রয়েছেন। ধর্মরাজ বাবু, আপনার ওয়াইফ ভালো হয়ে যাবেন। ওনার মানসিক অবস্থা এখন ঠিক নেই। আসলে বিশালে চলে যাওয়ার জন্য ওনার মস্তিষ্কে খানিকটা ব্লক হয়ে গেছে। সবার প্রথমে আমার ওনার ডেইলি রুটিনের আপডেট চাই, মানে উনি কি করেন, কি বলেন, সবকিছু। দিনে হোক বা রাতে, যদি ওনার আচরণে কিছু বুঝতে পারেন তখন ইমিডিয়েটলি আমাকে ফোন করে জানাবেন সে কথা। সব থেকে ইম্পর্টেন্ট কথা, আপনি সন্ত দেবীর সঙ্গে যতটা নর্মাল হতে পারেন ততটাই থাকবেন। ডাক্তার, ও ঠিক হয়ে যাবে তো একদম? দেখুন, উনি আঘাত পেয়েছেন, এতে শরীরের থেকে বেশি মনের কষ্ট হয়। হতে পারে উনি এক রাতের মধ্যেই ঠিক হয়ে যাবেন, আবার হয়তো অনেক বছর লাগতে পারে ঠিক হতে। এটা আপনার বা আপনার পরিবারের উপর ডিপেন্ড করে যে আপনারা ওনার সাথে কিরকম ব্যবহার করবেন। অ্যান্ড আই এম শিওর ওনাকে ঠিক করার জন্য আপনি সব রকম ব্যবস্থা করবেন। আচ্ছা, এবারে আমি আসি। কোনো প্রয়োজন পড়লে অবশ্যই ফোন করে নেবেন। আসুন ডক্টর, আসুন। আপনি শোন, হ্যাঁ, যা করার তো তুই করেই দিয়েছিস। এখন আবার কিসের জন্য ফোন করছিস? আরে আমি আপনার খবর নিতে ফোন করিনি। শান্ত কেমন আছে? শরীর কেমন আছে আপনার স্ত্রীর? শোন, তুই যার কথা বলছিস না, ও কিন্তু শুধুমাত্র আমার স্ত্রী নন, তোর মাও হয় উনি। তুই কি পাস বল তোকে বারবার এরকম ভাবে কষ্ট দিয়ে? মজা। তোমাকে এই অবস্থায় দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। আমার খুব ভালো লাগছে, আমার মন শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু কি ধর্মরাজ, এত বড় একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারছেন না? এই তুই চুপ কর, কিন্তু এবার বলে দিলাম, একটা কথা ভালোভাবে শুনে নে। এরপর থেকে আমাকে আর একবারও ফোন করবি না, বুঝতে পারলে আমি কি বললাম? রাগ? তুমি যতই রাগ দেখাও না কেন, নত তোমাকে তো হতেই হবে। আমি জানি তুমি নিজে আসবে আর আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে তুমি ভিক্ষে চাইবে, আর তাও নত হয়ে। আমি মাহিয়া বংশী পরিবারকে শান্তিতে থাকতে দেব না। ওরা তোমার জীবন শেষ করে দিয়েছিল, তাই ওর জীবনের সঙ্গে জড়িত আমি সবাইকে শেষ করে দেব। আমি তোমায় কথা দিচ্ছি মা, তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো মা। যাক বাবা, তোকে দেখে শান্তি হচ্ছে। তোকে চম্পাকলি তো স্নানটা করিয়ে দিয়েছে, কিন্তু তোর এই চুলগুলো দেখ এরকম উস্কো খুস্কো হয়ে রয়েছে। চুল আশ্রয় দেয়নি তোরও? চল ঠিক আছে, আমি তো রয়েছি না, আমি তোকে চুল আশ্রয় দিচ্ছি। আয় দিকে দাঁড়া, আমি চিরুনিটা নিয়ে আসি। এবার দেখ কত সুন্দর ভাবে আমি তোর চুল আশ্রয় দিই, দেখ একবার। এই চম্পাকলিও না একটা মূর্খ, জানিস তো। চুলটা তো আশ্রয় দেওয়া দরকার ছিল, তাই না? এই তো, এবার একদম ঠিক লাগছে। ওই যে তুই পেছনে একটা খোপা মতন করিস না, ওইটা তো আমি করতে পারবো না রে। আচ্ছা শোন না, একটু আমাকে আমাকে একটু সাহায্য কর এটা করতে। শোন না সন্তরি, আমি যদি জানতাম তাহলে কিন্তু আমি এটা বেঁধেই দিতাম একা।
সন্তোষ চুল বাঁধছিস? হ্যাঁ মা, দেখো না ও। আরে এই খোপা আমি তো করতে পারি না, তাই কতবার বলছি ওকে আমাকে একটু সাহায্য করতে, কিন্তু শুনছেই না আমার কথা। যা বাবা, মুখটা ধুয়ে আয়। তোর চোখ লাল হয়ে আছে একদম। আমি চুল বাঁধছি, তুই যা। ধর্মরাজ মাহিয়া বংশী কাঁদছে। ধর্মপুরের মালিকও তো একজন মানুষ, সে তো আর ভগবান নয়। কিন্তু সন্তুর কাছে তো তুই ভগবানই। আমি তোর অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুই যদি দুর্বল হয়ে পড়িস তাহলে ওকে কে দেখবে? সন্তুকে যদি ঠিক করতে হয় তাহলে তোকে নিজেকে সামলাতেই হবে। কেন, আমার কি দুঃখ পাওয়ারও কোন রকম অধিকার নেই নাকি? তোরও দুঃখ পাওয়ার অধিকার আছে ভাই, কিন্তু সন্তুর সামনে সেই দুঃখকে চোখের জলে প্রকাশ করার অধিকার তোর নেই রে ভাই। তুই তো সন্তুর শক্তি রে ভাই, তুই কি করে দুর্বল হতে পারিস বলতো? তুই যদি নিজেকেই এভাবে একলা করে ফেলিস তাহলে সন্তুকে তুই সঙ্গ দিবি কি করে? শোনো দিদি ভাই, আসলে আমি যতদিন বেঁচে আছি সন্তোষকে আমি কখনো জীবিত অবস্থায় ছাড়তে পারবো না, মৃত্যুর পরেও না। কিন্তু এখন বিষয়টা হলো আমার সন্তু কোথাও একটা হারিয়ে গিয়েছে। ও আমার এই যে সামনে বসে রয়েছে না, শুধুমাত্র একটা ওর ছায়া, ও একেবারেই নয় সেটা। আমাকে তো খুঁজে বার করতে হবে না সন্তুরিকে এবার। ও কোথায় তা কেউ জানে না, কিন্তু ওকে খুঁজতে হবে এ কথা সত্যি। আর সন্তুর সুস্থতার জন্যও তোকেই তো হাল ধরতে হবে রে ভাই। তুমি একদমই ঠিক বলেছো দিদি ভাই, আমি আমার সন্তুরিকে অবশ্যই খুঁজে বের করতে পারবো যদি আমাকে একবার এই সুযোগটা দেওয়া হয়। ওর নুপুর পরে হেঁটে যাওয়ার আওয়াজ আবার এই বাড়িতে শুনতে পাওয়া যাবে দিদি ভাই। আবারও এই গোটা বাড়ির জুড়ে দৌড়ে বেড়াবে আমাকে মালিক মালিক বলে ডেকে। তুমি দেখো একবার, আমি আমার সন্তুরিকে একদিন ফিরিয়ে আনবই, এবং সেটা করার জন্য আমাকে এখন যা যা করতে হয় আমি সবকিছু করবো দেখো, কিন্তু সন্তুরিকে আমি ফিরিয়ে আনবই। तेरे
तक मेरी यादों में तेरा न जाना है। तेरे दिल का मेरे दिल से रिश्ता पुराना है। মা, রান্না হয়ে গেছে। মা, দুবার খাবার গরম করা হয়ে গেছে, এবার তো আপনারা খেয়ে নিন। তুই কেন বুঝতে পারছিস না রে? কেউ খাবে না এখন, যা। কি ব্যাপার মা, কেউ খাবার খায়নি কেন? হ্যাঁ মা, অন্নপূর্ণা এতে রাগ করেন। নাও খেয়ে নাও। ইচ্ছে করছে না পিসি, তুমি তো জানোই না। হ্যাঁ হ্যাঁ, সব জানি, আমি সব জানি। সবার বাড়িতেই অসুস্থ হয় কেউ না কেউ, তার মানে এটা নয় যে খাওয়া দাওয়া ছেড়ে দেবে। বাড়ির একজন সদস্য অসুস্থ বলে সবাই মিলে খাওয়া দাওয়া ছেড়ে দেবে? এতে তো সবাই অসুস্থ হয়ে পড়বে। খেয়ে নেবে, চলো। আরে চল না হিতেন, তুই অন্তত খা, বাচ্চাদের সাথে তুইও বসে গেছিস। আরে আমার কথা কেউ শুনছো না কেন? এই যা, খাবার বাড়া আমার জন্য। আমি কিন্তু খেয়ে নিচ্ছি। একটু বেশি করে দে, আমার খুব খিদে পেয়েছে। এখনো পর্যন্ত একজন অসুস্থ। দেখে নিও, এভাবেই চালাতে থাকলে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়বে। সবাই অসুস্থ হয়ে পড়লে কিন্তু আমি আসবো না কারোর সেবা করতে। আমি কিন্তু খেতে শুরু করলাম, ঠিক আছে? আসতে হবে না কাউকে। পরে কিন্তু কেউ বলো না যে খেতে বলেনি। আমি খাচ্ছি কিন্তু। কি করব মা, আমি সহ্য করতে পারছি না। ওই এক সেঞ্চুরির জন্য গোটা বাড়ির এই অবস্থা আজ। কারোর মুখে এক ফোঁটা হাসি নেই। আমি এটা সহ্য করতে পারছি না মা, বাড়ির বাচ্চাদের এই ভোগান্তি। সেঞ্চুরি আগে কাঁদলে ভাইয়ের তখন খুব দুঃখ হতো, কিন্তু আজ যদি সেঞ্চুরি কাঁদে না তাহলে আমি খুব খুশি হব মা। মানে কিছু তো একটা করবে মেয়েটা। এভাবে কি করে চলবে মা? কথা বলে না, খায় না, জল খায় না, হাসে না, কাঁদেও না। এসব কি হলো মা? আয়, বস বস, এখানে বস। এই দেখো, শান্তরি এসে গিয়েছে, এবার আমাদের সঙ্গে বসে খাবে। তুই এতদিন ধরে আমার খেয়াল রেখে গিয়েছিস তো, এবার দেখ আমি তোর খেয়াল রাখবো। তুই জানিস তো যে আজ দিদি ভাই তোর জন্য স্যুপ বানিয়েছে। তুই দিদি ভাইয়ের হাতের বানানো স্যুপ খেতে খুব পছন্দ করিস না? গোলমরিচ দিয়ে। আজ দেখ কেমন খেতে হয়েছে এটা।
এই নে একবার খেয়ে দেখ কেমন লাগে। দেখ এটা খেলেই মুখে রুচি ফিরে আসবে, আর ডাইটিং ফাইটিং করতে হবে না, একটু স্যুপ খেয়ে নিলেই নে খেয়ে নে। আচ্ছা খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে খেতে হবে না আজকে। আমি এটা খুব ভালোভাবে জানি, যখন কোনো একটা বিষয় নিয়ে তুই জেদ ধরিস না, কারোর কোনো কথা শুনতে চাস না। ঠিক আছে এই খাওয়াটা তাহলে পরে খাওয়া যাবে। হ্যাঁ চল একটু আমরা বাগান থেকে ঘুরে আসি, বাইরে একটু খোলা হাওয়ায় কিছুক্ষণ হাঁটি, আমি অনেকদিন ধরে বাড়ির বাইরে বেরোই না। চল। হ্যাঁ আচ্ছা শোনো, তোমরা সবাই খেয়ে নাও, আমি নিয়ে যাচ্ছি সন্তুরিকে বাইরে। আয় চল। ধর্মরাজকে এরকম করতে কোনোদিন দেখিনি। ভালোই হচ্ছে তুই ওখানে খাবার খেতে খেতে সময় নষ্ট করিসনি শুধুই। আস্তে আস্তে দেখে দেখে চল, দেখে চল। দেখ না বাইরে কি সুন্দর আবহাওয়া, দেখ দেখ দেখ, দেখে মনে হচ্ছে আজকে বোধহয় বৃষ্টি হবে, বুঝলি? তুই শালটা একটু ঠিক করে পরে নে না, ঠান্ডা যেন না লাগে। মনে আছে তোর এই শালটা আমি বিদেশ থেকে নিয়ে এসেছিলাম? কি সুন্দর দেখতে লাগছে তোকে এই শালটা পরে। বস বস বস, তুই এখানে বস। একটা কথা বলতো তুই আমাকে, তুই এরকম ভাবে চুপ থেকে ক্লান্ত হয়ে যাচ্ছিস না? কিরে তুই ক্লান্ত নাই হয়ে যেতে পারিস, কিন্তু আমি যে ক্লান্ত হয়ে যাচ্ছি রে। কবে থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোর এই মৌনব্রতকে ভাঙার, খুবই কঠিন কাজটা বুঝলি। আমি বড্ড ক্লান্ত হয়ে গেলাম। শোন না, এবার কথা বল না। এই সন্তুরি, হ্যাঁ এবার বুঝতে পেরে গেছি কি করে এবার তোর মৌনব্রত ভাঙতে হয়, তার একটা আন্দাজ আমি পেলাম। তুই কুলফি মালাই খেতে ভালোবাসিস না বল? ওই দেখ তোর জন্য কুলফি মালাই চলে এসেছে। এই দুটো কুলফি দাও তো আমাকে। বিশাল, বিশাল সোনা দাঁড়া, দাঁড়া সোনা। দাঁড়া না সোনা। বিশাল তোর ব্যথা লাগবে, দাঁড়া। দেখ বিশাল জেদ করিস না, চল আমার সাথে। এই দেখ তোর জন্য কুলফি মালাই এনেছি এবং তোর সঙ্গে আমিও খাবো, দুজনে একসঙ্গে খাবো। কি হলো আবার? তুইও না বিশাল, বাবা অফিস থেকে চলে এসেছে, এখনো তুই হোমওয়ার্কও করিসনি।